আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলার শুকরিয়া। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনারা আমার ওয়েবসাইটে ভিজিট করেছেন এবং ওয়েবসাইটটি আপনাদের পরিচিত জনদের কাছে রেফার করেছেন। তো আপনাদেরকে এই টোকেন সিস্টেমে সেবাটা দিতে গিয়ে আমি কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি। একই প্রশ্ন বারবার অ্যান্সার করতে হচ্ছে। যে কারণে ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিও করে দেই, যেহেতু আরো কয়েকদিন আছে। এর মধ্যে আমাকে এই প্রশ্নগুলোর উত্তর করতেই হচ্ছে। তো আপনারা প্রশ্নগুলো একটু এক নজরে দেখে নিবেন। আমি এই প্রশ্নগুলোর উত্তর ওয়ান বাই ওয়ান দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। যদি প্রয়োজন মনে করেন আপনার সবগুলো কথা শুনবেন না, আপনি সমস্যা নেই। আপনার যেই প্রশ্নটা আপনার রয়েছে একটু ডানে বাঁয়ে টেনে নিয়ে আপনি সেই প্রশ্নের উত্তরটা জেনে নিতে পারেন। ১ নম্বর কোশ্চেন, সেরাদ্বীপ.com এ কি, কি তথ্য পাওয়া যায়? সেরাদ্বীপ.com এর আমাদের এখানে টোটাল আমি ৩ টা ক্যাটাগরি করেছি। যে আমি একটু ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, শূন্য পদের তালিকা বিস্তারিত, পঞ্চমে ১৭তম হতে সুপারিশ অ্যানালাইসিস বিস্তারিত এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনযোগ্য প্রার্থীর মেধা তালিকা মার্ক সহ। এই ৩টা ক্যাটাগরি আপনার চয়েস অর্ডার সাজানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আপনি মূলত এই ৩টা লিঙ্ক থেকে যে তথ্যগুলো এখানে আছে এই তথ্যগুলোই পাবেন। এর বাইরে আর বিশেষ কোনো তথ্য আমার কাছে নেই। আমি যদি প্রথম লিঙ্কটাতে আসি, তাহলে প্রথম লিঙ্কটাতে আসার পরে এখানে আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে সবগুলো পদ দেওয়া আছে। কাইন্ডলি যদি আপনি দেখেন যে না, একটা লিস্টে এনটিআরসি লিস্টের সাথে মিলতেছে না, তাহলে একটু খুঁজে দেখবেন। আমার এখানে কোনো ডেটা শর্টেজ নাই। এনটিআরসি এর যতগুলো টোটাল ডেটা আছে আমার এখানে ঠিক টোটাল ততগুলো ডেটাই আছে। এখানে একটা ডেটাও কম বেশি নেই। এটা আমার একটা মার্কেটিং প্রজেক্ট। বিগত ২০-২৫ দিন থেকে আমি এই প্রজেক্টটা হাতে নিয়ে কাজ করে যাচ্ছি, যে আপনাদের এই সেবা দেওয়ার মাধ্যমে আপনাদের সাথে আমি সেরাদ্বীপ.com কে পরিচয় করিয়ে দিব। এই সেরাদ্বীপ.com এটা আমি মূলত একটা এডুকেশন বেসড সার্ভিস নিয়ে আসবো, ইনশাআল্লাহ অতি দ্রুতই নিয়ে আসবো। তো যাই হোক, এখানে আসি আমি আবার। তাহলে এই শূন্যপদের তালিকা, এখান থেকে আপনি আপনার ডেসিগনেশন, আপনার কোন পদে আবেদন করতেছেন, পোস্ট, এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী ডিস্ট্রিক্টগুলো সিলেক্ট করে, যদি আপনি সারা দেশে আবেদন করতে চান তাহলে চেক অর আনচেক অল ডিস্ট্রিক্ট এখানে আপনি ক্লিক করবেন, তাহলে সবগুলো একসাথে ক্লিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনি সার্চ বাটনে ক্লিক করলেই আপনার টোটাল লিস্টটা চলে আসবে। আচ্ছা, এখানে একটু ক্লিক করে ধরে যদি আমি এভাবে সরিয়ে নিয়ে যাই, তাহলে দেখবো ডান দিকে তথ্যগুলো আছে। আমি তথ্যগুলো আরেকটা ভিডিওতে হাইলাইট করেছি, তো এখানে আমি আর কি কি তথ্য কিভাবে কি এটা আর বিস্তারিত বলতেছি না। আচ্ছা, আমি নেক্সট আরেকটা লিঙ্ক একটু যাই। পঞ্চমে ১৭তম হতে সুপারিশ অ্যানালাইসিস, এটাও খুব গুরুত্বপূর্ণ। আপনি চয়েস অর্ডার সাজানোর আগে অবশ্যই দেখে নেবেন যে আপনার যে সাবজেক্ট কোড, সেই সাবজেক্ট কোডে কত মার্কসে কে কেমন প্রতিষ্ঠানে জব পেয়েছে, এটা আপনি একটু দেখে নেবেন। তো এখানে হলো এই মূলত এই একটা উদ্দেশ্যকে সামনে রেখেই এইটা দিয়ে রাখছি, যে এর আগে অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ১৭তম হতে যারা বিভিন্ন জায়গায় সুপারিশ পেয়েছেন তারা আসলে কত মার্কের সুপারিশ পেয়েছেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনযোগ্য প্রার্থীর মেধা তালিকা। জি, আবেদনযোগ্য প্রার্থী বলতে আমি এখানে কি বুঝিয়েছি, আমি একটা কোড লিখে সার্চ করি তাহলে এখানে পরিষ্কার হয়ে যাবে। জি, দেখেন এখানে ডিসপ্লেইং 1 to 100 রেকর্ডস আপ টু 30, 230টার মধ্যে ১ থেকে ১০০ পর্যন্ত শো করতেছে। এই সাবজেক্ট কোডটা আপনারা নিজেরাই ভালো জানেন যে এটা কোন বিষয়ের সাবজেক্ট কোড। এখানে দেওয়া আছে সাবজেক্ট হিস্ট্রি। তাহলে এই হিস্ট্রি সাবজেক্টে কতজন আবেদনযোগ্য আছে? আবেদনযোগ্য বলতে আমি যেটা বুঝিয়েছি যে এবার আপনারা যারা পাস করেছেন তারা হলেন ৬০,৬৩৪ জন। আর এর আগে যারা কোথাও সুপারিশ পায়নি তারা হলো ৩,৯৯৬ জন। টোটাল সংখ্যাটা তাহলে কত দাঁড়ালো? টোটাল হলো ৬৪,৬৩০ জন। এই সংখ্যাটা, এটা হলো আপনার বর্তমান আপনাদের সাথে কম্পিটিশন করবে আপনাদের এই ৬০,৬৩৪ সাথে আরো ৩,৯৯৬ জন। শুরুতে যারা ওয়েবসাইটে ভিজিট করছেন তখন এখানে শুধু ৩,৯৯৬ জনের একটা লিস্ট ছিল, এখন ৬০,০০০ সহ টোটাল লিস্ট চলে আসছে। আপনি আপনার জায়গা থেকে বাম পাশে যে সিরিয়ালটা আছে এটা দেখে বুঝে নেবেন যে আপনার বর্তমান পজিশন কত। এখানে আপনার যত পজিশন থাকবে সেটা হলো আপনার বর্তমান পজিশন। তো এরপরে এই তিনটেই মোটামুটি এখানে লিঙ্ক যুক্ত করে রেখেছি। এর বাইরে আসলে আরো অনেক কিছু কাজ করার ছিল কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। তাহলে প্রথম প্রশ্ন যেটা ছিল এখানে,
সেটা হলো যে seradip.com এ কি তথ্য পাওয়া যাবে। তাহলে মোটা দাগে এই তিনটা বিষয়ের উপরে আপনি তথ্য পাবেন। আচ্ছা, অ্যানালাইসিস করার জন্য আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন এটা সম্ভব হলে আরেকটা ভিডিও দিব ইনশাল্লাহ। আর আপনারা নিজের মতো করে আমি তথ্য দিয়ে রাখছি, এই তথ্যকে কাজে লাগিয়ে আপনি যেভাবে পারেন রিসার্চ করবেন। নেক্সট কোশ্চেন, ফ্রি টোকেন দিয়ে প্রতিষ্ঠানের তথ্য কিভাবে আনলক করব? জি, অনেকেই প্রশ্ন করতেছে ওয়েবসাইটে গিয়ে যে প্রশ্ন কিভাবে আনলক করব। আসলে হঠাৎ করে একটা নতুন ওয়েবসাইটে আসলে যারা ওয়েবসাইট রেগুলার ইউজ করে তাদের জন্য কিছু না, কিন্তু যারা ইউজ করে না তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তাহলে ওয়েবসাইটটা ফ্রি কিভাবে আনলক করব, আমি যদি এখানে আবার প্রথম লিঙ্কটাতে চলে আসি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শূন্য পদের তালিকা বিস্তারিত, এখানে আপনি দেখেন রিমেইনিং আনলকস 10, এই জায়গাটাতে কাউন্টার সংখ্যা দেখাবে যে আপনি কয়টা প্রতিষ্ঠান আনলক করতে পারবেন। তাহলে এখানে মোট আপনি 10টা প্রতিষ্ঠানকে আনলক করতে পারবেন। এই 10টা প্রতিষ্ঠান কিভাবে আনলক করবেন, ঠিক একটু আগে যেভাবে বললাম সেইভাবেই আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার প্রয়োজনীয় ডিস্ট্রিক্ট চেক করবেন, করে সার্চে ক্লিক করবেন। তাহলে সার্চে যখন ক্লিক করবেন তখন একটু এটাকে ক্লিক করে ধরে ডান দিকে সরে আসবেন, দেখেন এখানে আনলক অল ইনফো এই জায়গাটাতে একটা তালা ঝুলানো আছে। এই তালাটাতে উপরে ক্লিক করলে আনলক হবে। আপনি একটার উপরে ক্লিক করেন, করার সাথে সাথে এটা আনলক হয়ে যাবে। আনলক হওয়ার পর একটু উপরে আসে দেখেন রিমেইনিং আনলকস 9 হয়ে গেছে। আপনি আরো একটা আনলক করেন, আপনার এখানে এই যে সমস্ত তথ্য সামনে চলে আসলো, এবং এখানে আপনি দেখেন যে এখানে আবারও পয়েন্ট একটা কমে গেছে। তো এইভাবে 0 পরে -1 পর্যন্ত অর্থাৎ টোটাল 11টা প্রতিষ্ঠানকে আপনি ফ্রি আনলক করতে পারবেন। এবার আরো বেশি আনলক করতে চাইলে আপনি বিকাশ বা নগদে পে করেন, এরকম কিছু একটা ইনস্ট্রাকশন চলে আসবে। আচ্ছা, দেন পরের কোশ্চেনটা কি ছিল, টোকেন কিভাবে কিনবো, টোকেনের মেয়াদ কতদিন? টোকেন কিভাবে কিনবো এটার জন্য আপনি শুরুতেই এই যে এর উপরে চলে আসলেই সবার উপরে ডান সাইডে যে অংশটা আছে ইন্টার 8 ডিজিট টোকেন অর অ্যাপ্লাই টোকেন, এই জায়গাটাতে আসার পরে আপনি দেখবেন যে এই যে নিচে একটা বক্স চলে আসবে। জি, এই বক্সের মধ্যে লেখা আছে visit facebook.com/p.seradip, এটা হলো আমার ফেসবুক পেজ। এই জায়গাটাতে আসে আপনাদের কাছে একটা কাইন্ড রিকোয়েস্ট, একটু ফলো দিয়ে আসবেন যাতে করে আমি আমার পরবর্তী প্রজেক্টের বিষয়টা ওয়েবসাইটে আমার পেজে দিলে আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যান। দেন আমি কি বলছি এখানে যে সেন্ড মানি বিকাশ আর নগদ, আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট, আমি প্রফেশনাল বিজনেসম্যান নই, একজন ফ্রিল্যান্সার। ছোট্ট করে একটু দেখাই নিই এর কথার মাঝে, সরি, হোম পেজ। মূল পেজটাতে যখন চলে আসবেন তখন আসে দেখবেন যে শুরুতেই লিঙ্ক করা আছে গ্রাফিক্স ডিজাইন এবং প্রোগ্রামিং বেসড ফ্রিল্যান্সিং এর অভিজ্ঞতা ব্যবহার করে। তাহলে এই গ্রাফিক্স বেসড এই লিঙ্কটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে আমার প্রোফাইলে নিয়ে চলে যাবে। এই জায়গাটাতে এসে আপনি কয়েক সেকেন্ড সময় ব্যয় করে আমার প্রোফাইলটা দেখে নিতে পারেন। আপনি একটা ক্লিক করলে অবশ্য আমারও লাভ হবে, কারণ এখানে আপওয়ার্কের প্রোফাইলটা আরো হাইলাইট হয়ে যাবে। যদিও রিসেন্টলি আপওয়ার্কে কাজ করার সময় পাচ্ছি না, আমি আমার প্রজেক্টের উপর কাজ করে যাচ্ছি, যে প্রজেক্ট অল্প সময়ের মধ্যে লঞ্চ করার ইচ্ছা আছে। তো এখানে মোটামুটি একটা সামারি এখানে দেখাচ্ছে 44 টোটাল জবস, 62 টোটাল আওয়ার্স, এখানে কিছু কাজের হিস্ট্রি আছে। সো তো এটা হলো আমার ফ্রিল্যান্সিং প্রোফাইল। আমি কিভাবে টোকেন কিনবেন সেই বিষয়টাতে আবার চলে আসতেছি। তাহলে এই জায়গাটাতে এসে আপনি সেন্ড মানি, বিকাশ ও নগদ, আমার যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে সেই পার্সোনাল অ্যাকাউন্টে আপনি বিকাশ বা নগদে সেন্ড মানি করবেন। কত টাকা সেন্ড মানি করবেন? আপনার যদি 120টা প্রতিষ্ঠানের তথ্য দেখার প্রয়োজন পড়ে তাহলে আপনি 100 টাকা সেন্ড মানি করবেন। যদি 200 প্রতিষ্ঠান তাহলে 150 টাকা, 400 প্রতিষ্ঠান হলে 250 টাকা, 300 জন্য 200 টাকা, আর 500 ইনস্টিটিউটের জন্য 300 টাকা, এবং 1000 ইনস্টিটিউট দেখার জন্য 500 টাকা সেন্ড মানি করবেন। তো এটা হলো সেন্ড মানি করার। আপনি সেন্ড মানি করার পরে কি হবে, টোকেন কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, আপনি যখনই আমাকে সেন্ড মানি করবেন, সেন্ড মানি করার পর একটা স্ক্রিনশট আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপে সম্ভব হলে সেন্ড করবেন। আর যদি সম্ভব না হয়, অর্থাৎ আপনার যদি হোয়াটসঅ্যাপ না থেকে থাকে, তাহলে একটা টেক্সট মেসেজ করবেন যে আমার ট্রানজাকশন আইডি এত, এই ট্রানজাকশন আইডিটা যে নিচে লেখা আছে হোয়াটসঅ্যাপ অর মেসেজ মি দ্য টিআরএক্স আইডি, অর্থাৎ আপনি যখনই টাকা সেন্ড করবেন তখন আপনাকে একটা ট্রানজাকশন আইডি দিবে, সেই আইডিটা আমাকে মেসেজে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে দিলে একটা স্ক্রিনশট দিলেই হয়ে যাবে, আইডিটা আলাদা করে লেখার কোনো প্রয়োজন নেই।
এরপরে আমি আপনাকে একটা 8 ডিজিট টোকেন দিয়ে দিব। সেই টোকেনটা আপনি পাওয়ার পরে এখানে জাস্ট টোকেনটা লিখবেন, লেখার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তো এরকম একটা টোকেন লিখে আমি যদি অ্যাপ্লাই বাটনে ক্লিক করি, তাহলে দেখেন এখানে লেখা হচ্ছে টোকেন অলরেডি ইউজড, রিকোয়েস্ট এ নিউ 8 ডিজিট টোকেন টু আনলক মোর ডিটেলস। আপনি ভ্যালিড টোকেন না দিলে আপনাকে এই জাতীয় মেসেজ দিবে। আপনি যদি টোকেনটা টাইপ করতে ভুল করেন, অনেক সময় টাইপ করতে ভুল করতেছেন, মেসেজ দিচ্ছেন, টাইপ করতে যদি ভুল করেন, একটা ডিজিট কম দিয়ে দেন বা একটা স্পেস দিয়ে দেন, সেক্ষেত্রে এরকম লেখা আসবে ইন্টার ভ্যালিড 8 ডিজিট টোকেন টু আনলক মোর ডিটেলস। তাহলে আপনি টোকেনটা পাওয়ার পরে আপনি যখন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি রিপ্লাইতে আপনাকে টোকেনটা দিয়ে দিব। খুব অল্প সময়ের মধ্যে টোকেনটা পেয়ে যাবেন। এরপর টোকেনটা এখানে লিখে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে টোকেনটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং এখানে কাউন্টার সংখ্যাটা বেড়ে যাবে। হ্যাঁ, আমি একটা টোকেন কপি করে নিয়েছি। এই টোকেনটা এই জায়গাটাতে আমি প্লেস করে দিব। এই টোকেনটা এখানে দেওয়ার পরে অ্যাপ্লাই বাটনে জাস্ট ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে টোকেন যোগ হয়ে যাবে। টোকেন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, নাও ক্লিক অন লক আইকন টু আনলক ইনফরমেশনস। যখন আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, যে দেখেন এখানে নিচের সংখ্যাটা চলে আসছে, 8টা থেকে 1000 যোগ হয়ে টোটাল 1008 হয়ে গেছে। তাহলে এইভাবে টোকেনটা অ্যাড করার পরে আপনি এবার 1008টা প্রতিষ্ঠান আনলক করতে পারবেন। অর্থাৎ আপনি যতগুলো টোকেন অ্যাড করবেন সেই টোকেনগুলো এবার আনলকের জন্য ব্যবহার করতে পারবেন। আনলক কিভাবে করবেন সেটা একটু আগে দেখাই দিলাম। জাস্ট লক বাটনে ক্লিক করলেই আনলক হয়ে যাবে। আচ্ছা, এর সাথে যে কোশ্চেনটা ছিল যে টোকেনের মেয়াদ কতদিন, ভাই এখানে টোকেনের কোনো মেয়াদ নাই। যে কয়দিন সময় আছে আপনাদের আবেদনের জন্য, অর্থাৎ যে কয়দিন আপনারা প্রয়োজন অনুভব করবেন, এই কয়দিন টোকেনের মেয়াদ। আপনাকে টোকেনের মেয়াদ নিয়ে ভাবতে হবে না, আপনি আপনার মতো করে ইউজ করবেন। এখানে আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব ইউজার ফ্রেন্ডলি করার। আসলে খুব অল্প সময়ের জন্য এতটা ইউজার ফ্রেন্ডলি করা সম্ভব হয়নি। তো আপনি দেখেন আমি আবার যখন ওয়েবসাইটে আসলাম, এই যে যেটা আনলক করে রাখছিলাম সেটা কিন্তু আনলক অবস্থাতেই আছে। অর্থাৎ একবার আনলক করার পরে আপনাকে আর দ্বিতীয়বার আনলক করার কোনো প্রয়োজন নাই। একবার আনলক করলে সেটা আনলক থেকেই যাবে। এবং আপনি যদি কম্পিউটার বা মোবাইল অফ করে দিয়ে পরে আবার এসে প্রবেশ করেন, তারপরেও দেখবেন যে ওটা আনলক অবস্থাতেই আছে। আচ্ছা, দেন মোবাইল থেকে কিভাবে পিডিএফ ডাউনলোড বা প্রিন্ট করব। জি, মোবাইল থেকে কিভাবে পিডিএফ ডাউনলোড বা প্রিন্ট করবেন, আপনি আপনার মোবাইল ব্রাউজার দিয়ে যখন যাবেন তখন আপনি কি করবেন, আপনি এই যে লকগুলো আনলক আপনি করে রাখবেন, এই আনলক করার পর আপনাদের সবগুলো ডাউনলোড করার প্রয়োজন পড়বে না অবশ্যই। আপনি মোটামুটি দেখে নিয়ে যে কটা প্রতিষ্ঠান আপনার ডাউনলোড করা প্রয়োজন সেই প্রতিষ্ঠানগুলো আপনি এভাবে একটা একটা করে চেক করবেন, যেগুলো আপনার ডাউনলোড করা প্রয়োজন। আপনি যদি মনে করেন না আমার সবগুলো ডাউনলোড করতে হবে, তাহলে এখানে ক্লিক করে সবগুলো ডাউনলোড করে নেবেন। কোনো কারণে যদি একটু এলোমেলো আচরণ করে, অর্থাৎ আপনি যেগুলো ডাউনলোড করতেছেন সেগুলো সিরিয়াল ঠিক থাকতেছে না বা প্রপারলি ডাউনলোড হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এই জায়গায় চেক অলে ক্লিক করে সবগুলো আনচেক করে দিবেন। আনচেক করে দিয়ে পরে আবার ক্লিক করে আবার চেক করে দিবেন। দেওয়ার পরে এবার আপনি যদি নিচে আসেন, দেখবেন এখানে প্রিন্ট সিলেক্টেড 100, ডাউনলোড পিডিএফ 100, এই দুটো অপশন আছে। যারা সরাসরি প্রিন্ট করবেন তারা প্রিন্ট সেকশনে গিয়ে প্রিন্ট করতে পারেন, অথবা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে প্রিন্ট করার সময় এখানে প্রিন্টে ক্লিক করলেন। প্রিন্টে ক্লিক করার পরে দেখেন এই যে সেভ অ্যাজ পিডিএফ অপশন আসবে। যদি প্রিন্টার থাকে তাহলে ডাইরেক্ট প্রিন্ট অপশন আসতে পারে, আমার এখানে প্রিন্টার নাই, সেভ অ্যাজ পিডিএফ। এটা আসার পরে আমি যদি এখন সেভ বাটনে ক্লিক করি, তাহলে এটা আমার লোকাল কম্পিউটারে সেভ হয়ে যাবে। ডান। তাহলে এটা হলো কম্পিউটার থেকে। আর আপনি যদি মোবাইল থেকে যান তাহলে সেক্ষেত্রে আপনার মোবাইলে প্রিন্টের সেভ করার অপশনটা কাজ করতেছে না। সেটা কাজ করানো যেত, কিন্তু আরও বেশি সময় দিতে হতো কোডিং করার। সময়ের সংক্ষেপের কারণে আমি সময় দিতে পারিনি। এই জায়গাটাতে আমি ডাউনলোড সেকশন যোগ করে রাখছি। তাহলে ডাউনলোড পিডিএফ আপনি যখন ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করার পরে এরকম একটু জেনারেট হবে, সময় নেবে একটু, জেনারেটিং পিডিএফ প্লিজ ওয়েট। তো এটা জেনারেট হয়ে গেলে, অর্থাৎ এই জায়গাটাতে একটু সময় নেবে, কারণ হলো এটা প্রথমে আপনার এই লেখাগুলোকে ইমেজে কনভার্ট করবে, তারপরে ওই ইমেজটাকে আবার পিডিএফে কনভার্ট করবে। দ্যাটস ওয়াই একটু সময়টা বেশি নেবে। একটু ওয়েট করতে বলতেছে, ওয়েট করি একটু। জেনারেশন হয়ে গেছে, ডাউনলোড করতে বলতেছে, তাহলে এবার আমি ডাউনলোড করে ফেললাম, সেম ডাউনলোড হয়ে গেল। সাইজটা 3.7 MB, খুব বেশি সাইজ না, কিন্তু আসলে রেন্ডারিং করতে একটু সময়টা বেশি লেগে যায়।
সো এটা একটা ফ্যাক্টর যে যখন আপনি মোবাইলে করবেন তখন একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যদি কোনো কারণে দেখা যাচ্ছে 100টা আনলক করার পরে সে আপনার মোবাইলের কোনো কারণে 100টা একসাথে সে ডাউনলোড করতে পারতেছে না পিডিএফ আকারে, তখন আপনি 50টা করে করতে পারেন। আচ্ছা, তাহলে এটা হলো ডাউনলোডের বিষয়টা। মানে বারবার আনলক করতে হবে কি, কয়টি ডিভাইসে টোকেন ব্যবহার করা যাবে? এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে এটা বারবার আনলক করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট একবার আনলক করলেই এটা আনলক থেকে যাবে। আর ডিভাইসের ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো যে এটা একটা ডিভাইসেই ব্যবহার করা যাবে, একাধিক ডিভাইসে ব্যবহারের কোনো সুযোগ নেই। শুধুমাত্র সিঙ্গেল ডিভাইস ইউজ করা যাবে। আপনি এক ডিভাইসে যদি ব্যবহার করে ফেলেন, অন্য ডিভাইসে গিয়ে একই কোড দিলে বলবে অলরেডি ইউজড, এর আগেই ব্যবহার হয়ে গেছে। কারণ আপনি যখনই একবার রিকোয়েস্ট করবেন তখনই সার্ভারে আপডেট হয়ে যাবে যে এই টোকেনটা ইউজ হয়ে গেছে। সো এটা অন্য ডিভাইসে ব্যবহার করার কোনো সুযোগ নেই। আপনার কম্পিউটার যে মেমোরি আছে সেই মেমোরিতেই এই তথ্যগুলো জমা থাকবে। আপনি যদি কোনো কারণে মেমোরি ক্লিয়ার করে ফেলেন সেক্ষেত্রে এই তথ্যগুলো নষ্ট হয়ে যাবে। আপনাকে পুনরায় আবার আনলক করতে হবে, আবার চেক করতে হবে, ডাউনলোড করতে হবে, সবই আবার করতে হবে। দেন পরের কোশ্চেনটাতে আসি। একই মার্কস, সিরিয়াল আলাদা, কার নিয়োগ আগে হবে? এটা কিন্তু অনেক রিপিটেটিভ একটি কোশ্চেন। মার্কস একই, সিরিয়াল আলাদা, কার নিয়োগ আগে হবে? ভাই, যার সিরিয়াল আগে তার নিয়োগটা আগে হবে। এখন কথা হলো একই মার্কস, তাহলে র্যাঙ্কও সেম, সিরিয়াল আলাদা কেন হলো? সিরিয়াল আলাদা না করলে কম্পিউটার অটোমেশন একজনকে সিলেক্ট করতে পারবে না, এবং হিউম্যানের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। দুইজন একই পরীক্ষায় একই মার্ক পেয়ে উত্তীর্ণ হলো, তার মধ্যে কাকে সিলেক্ট করবে? তো এই সিলেকশনের ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো কনসিডার করা হয়, সর্বপ্রথম কনসিডারেশনটা হলো বয়স। যার বয়স বেশি সে আগে নিয়োগ পাবে, অর্থাৎ তার সিরিয়াল উপরে যাবে। দুইজনের বয়সও যদি একই হয়ে যায়, ডেট অফ বার্থ সেম, তাহলে সেক্ষেত্রে তাদের পরবর্তী যে বিষয়গুলো বিবেচনা করা হয়, একই সাবজেক্ট হলে তার রেজাল্ট কীরকম, যদি দেখা যায় রেজাল্টও সেম, তখন তার যে কোন এরিয়া থেকে আসছে, সে কি শহর অঞ্চলে না গ্রাম অঞ্চলের, গ্রাম অঞ্চলে হায়ার প্রায়োরিটি পায়। এভাবে অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর বেস করে তাদেরকে আলাদা করা হয়। যদি আলাদা করা না যায়, একটার পর একটা অবস্থান দেখতে থাকা হয়। সর্বশেষ যেটা বিবেচনা করা হয় যে কোন সমস্ত ক্রাইটেরিয়াতে দুইজন সেম, তখন কে অ্যাপ্লিকেশনটা আগে করছে, এটা তো অবশ্যই আগে বড় হবে। অ্যাট এ টাইম দুইটা অ্যাপ্লিকেশন ঢুকবে না, যার অ্যাপ্লিকেশনটা আগে তার সিরিয়ালটা আগে থাকবে। এটা সর্বশেষ, এটা পর্যন্ত আসলে কখনোই যায় না, প্রথমটাতেই সেপারেট হয়ে যায়, যার বয়স আগে তার সিরিয়াল আগে। জি। এনটিআরসি কোনগুলো ফলো করে সেটা এনটিআরসি জানে। এই ওয়েবসাইট ব্যবহার করে আবেদনের জন্য চয়েস অর্ডার কিভাবে সাজাবো এবং ডিএসএইসি, ডিএমই, ডিটি। আচ্ছা, চয়েস অর্ডার কিভাবে সাজাবো এই বিষয়ে সম্ভব হলে আমি আলাদা একটা ভিডিও করব। আমি আসলে ফোন কলে বা শর্টকাটে এই বিষয়ে সাজেশন দিতে পারবো না, কারণ একটা চয়েস অর্ডার সাজাতে 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে। পুরোপুরি একটা রিসার্চ করতে হবে এটার উপরে। যাদের সিরিয়াল শুরুর দিকে আছে তাদের জন্য কোনো ফ্যাক্টর না, তাদের জন্য রিসার্চেরও প্রয়োজন নেই, তারা মোটামুটি একটা চয়েস অর্ডার করে ফেলে হয়ে যাবে। যাদের সিরিয়াল মাঝামাঝি বা শেষের দিকে, তাদেরকে অবশ্যই একটা প্রপার রিসার্চ করে দেন চয়েস অর্ডার সাজাতে হবে। এটা 3-4 ঘন্টার ব্যাপার, এটা আসলে শর্টকাটে 1-2 মিনিটে বলে দেওয়ার ব্যাপার না। আপনি তথ্যগুলো নিয়ে কিভাবে আপনি অর্ডারটা প্লেস করবেন এটা আপনার ব্যাপার। কারণ এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ এক ফ্যাক্টর কাজ করে, অনেকের সিরিয়াল সামনের দিকে হওয়া সত্ত্বেও জব হয় না। তিনি ভুল প্রতিষ্ঠানে আবেদন করে ফেলেন। সবথেকে বেশি মানে ম্যাটার করে একটা প্রতিষ্ঠানের এই যে পরের যে কথাগুলো আছে, ডিএসএসি, ডিএমই, ডিটি, ডিএসএসি, ডিটি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর যে একজনের চাকরি হওয়া বা না হওয়ার জন্য। চাকরি তো আপনাদের অলরেডি হয়েই গেছে, না হওয়ার জন্য এটা বড় একটা ফ্যাক্টর। দেখেন এই জায়গাটাতে ভুল করে প্রচুর পরিমাণে। আমি আপনাদের সাথে কানেক্টেড থাকায় এই কয়েকদিনে আমি যে ফোন কলগুলো পেয়েছি, যে অভিযোগগুলো পেয়েছি, তাতে করে প্রায় 10 থেকে 12টা প্রতিষ্ঠানের এই ভুলগুলো করে ফেলছেন। যে তিনাদের শূন্যপদ হলো ডিটির, অর্থাৎ কারিগরি শাখার, ডিএসএসি ডিটির ডিটি অংশের হলো তিনাদের শূন্যপদ, কিন্তু তিনি শূন্যপদ দেখিয়েছেন ডিএসএসিতে সাধারণ হিসেবে, শূন্যপদটা সাধারণের দেখিয়েছেন ডিটিতে। এই প্রবলেম এর আগেও ছিল, তার আগেও ছিল, এখনো আছে। মানে এই প্রবলেমটা খুবই গুরুতর। প্রতিষ্ঠান প্রধানগুলো এই ভুলটা করে, এটা কয়েক স্টেপে যাচাই করা হয়, তারপরও দেখা যায় যে এই ভুলগুলো থেকে যায়। ওনার প্রতিষ্ঠানের শূন্যপদ ডিটির দিয়ে রাখছেন ডিএসএসি,
একজন ব্যক্তি সিরিয়ালে যদি প্রথম স্থানও অধিকার করেন, তিনি ভুল করে আবেদন করলেন, রিসার্চ না করে, না দেখে, ফলাফল কি হবে? তিনার সার্টিফিকেট জেনারেলের তিনি আবেদন করেছেন ডিটিইর পদে, কারণ ওটা লেখা ছিল ডিএসএসি। সো আবেদনকারীর এখানে কোনো ভুল নাই। তিনি যোগদান করতে গিয়ে দেখলেন যে তিনি যে পদে আবেদন করছেন সেই পদে অলরেডি একজন শিক্ষক কর্মরত আছেন, বা সেখানে যদি 2 জন শিক্ষকের পদ থেকে থাকে 2 জনই কর্মরত আছেন, তাহলে তিনার ওই জায়গাটাতে গিয়ে জয়েন করার কোনো সুযোগ নেই। আবার এই ভুলটা অ্যাপ্লিক্যান্ট নিজে থেকেও করতে পারে। আবেদন করার সময় প্রপারলি দেখলো না অথরিটি কে আছে, তিনি জাস্ট শূন্যপদ পেয়েছেন যে বাংলায় শূন্যপদ আছে, তো বাংলায় আমি আবেদন করে দিলাম। তো বাংলায় আবেদন করার পরে তিনি পদটা খেয়াল করলেন না যে এটা ডিএসএসি না ডিটি। তাহলে এই 4টা বিষয় দ্বারা কি বোঝায় একটু শর্টকাটে বলে নিই। এখানে ডিএসএসি এটা হলো সাধারণ স্কুল কলেজ, ডিএমই এটা মাদ্রাসাকে বোঝানো হয়, ডিটিই এটা টেকনিক্যাল এডুকেশনকে বোঝানো হয়, ডিএসএসি ডিটি অনেকগুলো সাধারণ প্রতিষ্ঠান আছে যেখানে ডিটি সংযুক্ত একই প্রতিষ্ঠান, এখানে সাধারণও আছে, কারিগরিও আছে। তো এই ক্ষেত্রে আপনার যে কারিগরি যে বিষয়টা আছে, এই কারিগরি বিষয়টা পুরোপুরি একজন প্রিন্সিপালই এটাকে নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ প্রতিষ্ঠান একটাই, সেটা ছিল সাধারণ, সেখানে এসে যুক্ত হয়ে গেছে ডিটি। এই প্রতিষ্ঠানগুলো হলো ডিএসএসি ডিটি। এই প্রতিষ্ঠানে 2টাই শূন্যপদ থাকতে পারে। উদাহরণস্বরূপ ইংরেজিতে 2টা শূন্যপদ আছে, একটা ডিএসএসির, একটা ডিটির। আবেদন করার ক্ষেত্রে আপনাকে দেখে আবেদন করতে হবে যে এটা জেনারেলের শূন্যপদ নাকি ডিটির শূন্যপদ। আচ্ছা, এরপর ডিএমই ডিটি সেম, এখানে মাদ্রাসার সাথে কারিগরি শাখা যুক্ত। তো এই ক্ষেত্রে শূন্যপদটা আপনাকে ভালো করে বিবেচনায় নিতে হবে এবং কল করে কনফার্ম হতে হবে। শুধু এই জায়গায় না, মানে শূন্যপদটা কিসের এটা আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে যেই প্রতিষ্ঠানটাতে ভোকেশনাল আছে। এটা আপনাকে আবশ্যিকভাবে চেক করতেই হবে, কারণ এই যে চেক না করলে এই চাকরিটা না হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। আবেদন করার ক্ষেত্রে আপনি জাস্ট খেয়াল করবেন আপনার সার্টিফিকেটে কি লেখা আছে। আপনার সার্টিফিকেটে যদি অবলিক কারিগরি লেখা থাকে ভোকেশনাল ইনস্টিটিউট, তাহলে আপনি ডিটি গুলোতে আবেদন করবেন। আর যাদের ডিটি সার্টিফিকেট অর্থাৎ শুধু কারিগরি প্রতিষ্ঠান, তারা কারিগরিতে আবেদন করবে। যাদের শুধু জেনারেল, তারা জেনারেল স্কুল কলেজ আর মাদ্রাসাতে আবেদন করবে। আপনি আপনার সার্টিফিকেটে দেখবেন যে আপনার সার্টিফিকেটে ইনস্টিটিউটের ধরন কি লেখা আছে, সেই ধরনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন পজিশনগুলোতে আবেদন করতে পারবেন। এই জায়গাটাতে ভুল একদমই করা চলবে না এবং আপনাকে অবশ্যই পুনরায় কল করে কনফার্ম হয়ে নিতে হবে সাবমিট করার আগে, অবশ্যই কনফার্ম হতে হবে। পরের কোশ্চেন, টোকেন অলরেডি ইউজড দেখাচ্ছে কেন? অধিকাংশ যেটা করতেছেন সেটা হলো টোকেন একবার অ্যাপ্লাই করার পরে আপনি খেয়াল করছেন না যে এখানে টোকেনটা অ্যাড হয়েছে কিনা, অথবা মেসেজটা অল্প সময়ের মধ্যে চলে গেছে আপনি খেয়াল করেননি, আপনি আবার অ্যাপ্লাই টোকেনে ক্লিক করছেন, দেখেন এই আগের টোকেনটা এখানে আছে, সেম টোকেন। আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, টোকেন অলরেডি ইউজড এটাই দেখাবে। আপনি যদি টোকেন একবার ইউজ করে ফেলেন তাহলে এটা আপনি টোকেন অলরেডি ইউজ দেখাবে। একটু খেয়াল করবেন যে আপনার এখানে পয়েন্টটা যুক্ত হয়ে আছে কিনা। তারপরে আনলক হচ্ছে না, শুধু ঘুরতেছে, এর সমাধান কি? দেখেন আপনার এখানে যখন পয়েন্ট -1-এ চলে আসবে, অর্থাৎ পয়েন্ট শেষ হয়ে যাবে, তখন আপনি যদি এখানে আনলক বাটনে ক্লিক করেন তাহলে আপনার আনলক না হয়ে এখানে এটা শুধু ঘুরতে থাকবে। এখন এই যে এখানে সামান্য একটু সময় ঘুরতেছিল, এই সামান্য একটু সময় ঘোরাটা তখন ঘুরতেই থাকবে। আচ্ছা, পাশাপাশি আরেকটা কথা বলে নিই, দেখেন এখানে আনলক করার পরে কোনো ইনস্টিটিউশনের কোনো তথ্য নাই। এরকম কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে আছে যে আপনার আনলক করার পরেও কোনো তথ্য শো করবে না। দেখেন আমি এই তথ্যগুলো কালেক্ট করেছি ব্যানবেইস, ইএমআইএস পোর্টাল এবং এনটিএসসিএ থেকে। এর বাইরে কোনো সোর্স থেকে আমি তথ্য নিইনি। কাজেই যেই জায়গাটাতে আপনি তথ্য পাচ্ছেন না তার মানে এই প্রতিষ্ঠানের তথ্য ব্যানবেইসে নাই। তো ব্যানবেইসে যেহেতু নাই সেই তথ্য আমি যোগ করিনি। আপনি একটু গুগল করে স্যারদের কন্ট্যাক্ট নাম্বার বের করে নেবেন, দিয়ে একটা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলোতে এলোমেলোভাবে এই তথ্যগুলো দেয়া আছে, এরকম অর্গানাইজ নেই, এলোমেলো করে দেওয়া আছে। সেই জায়গা থেকে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা শুধু বের করে নেবেন, নিয়ে স্যারের সাথে কথা বলে কনফার্ম হবেন যে এই পজিশনের ডিটেলসটা। তো এরকম সংখ্যাটা কম হবে, সংখ্যাটা বেশি না, আপনারা একটু ওটা বের করে নিলেই হবে, অধিকাংশ প্রতিষ্ঠানের তথ্য আপনার বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে ক্লিক করার পরে যখন আপনার টোকেন শেষ হয়ে যাবে তখন আপনি দেখবেন এটা শুধুমাত্র ঘুরতেছে। আবার একটু বলে নিই যে আপনি এই যে তথ্যগুলো জমা থাকবে সবগুলো আপনার যেই ডিভাইসটা ইউজ করতেছেন সেই ডিভাইসে। কাজে আপনি সম্ভব হলে সেভ করে নেবেন, যদি সম্ভব নাও হয় আপনি ডিভাইসটাকে ফুল রিফ্রেশ করবেন না, কারণ ডিভাইসটা রিফ্রেশ করে ফেললে
আপনার ডিভাইসের যে তথ্যগুলো আপনি আনলক করছেন সেগুলো চলে যাবে। টোকেন নিয়ে আবার আপনাকে এগুলো আনলক করতে হবে, তো সময় সাপেক্ষ কাজ। তারপরে আমি টোকেন মোবাইলে ইউজ করে ফেলেছি, এখন ল্যাপটপ বা ডেস্কটপে টোকেন দিলে অলরেডি ইউজ দেখায়। করণীয় কি? করণীয় একটু আগেই বলে ফেলছি। এটা শুধুমাত্র একবারই ইউজ করা যায়, দুইবার ইউজ করার কোনো সুযোগ নাই, এবং একটা ডিভাইসেই। এটা কোনো অথেন্টিকেশন সিস্টেম না। আপনাকে একটা টোকেন দেওয়া হচ্ছে, এই টোকেনটা আপনি জাস্ট সার্ভারের সাথে মিলিয়ে নেওয়া হচ্ছে যে আপনার টোকেনটা ভ্যালিড কিনা। ভ্যালিড হওয়ার সাথে সাথে সার্ভার থেকে আপনাকে একটা, আপনার যেই পর্যায়ের টোকেনটা দেওয়া আছে সেই অনুযায়ী একটা সংখ্যা আপনার ডিভাইসে যোগ করে দেওয়া হচ্ছে, এটা আপনার ডিভাইসে, এবং আপনি যখন ইউজ করতেছেন তখন ওই ডিভাইস থেকে এটা ম্যানেজ হচ্ছে, কমে যাচ্ছে। কাজেই এটা অন্য ডিভাইসে আর ইউজ করা সম্ভব না। আপনি যদি ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করে থাকেন বা আপনার থাকে, তাহলে বেটার হলো ল্যাপটপ বা ডেস্কটপে ইউজ করা। না থাকলে মোবাইল ইউজ করতে পারেন, মোটামুটি মোবাইল ফ্রেন্ডলি। জেলা উপজেলা ভিত্তিক কতজন পাস করেছে তার তথ্য কিভাবে পাবো? আমি সরি, এই বিষয়ে তথ্য আমার কাছে নেই। জেলা উপজেলার তথ্যর কোনো একটা সোর্স যদি পেতাম যে এনটিআরসি এই জায়গাটাতে ক্যান্ডিডেটের জেলা উপজেলার তথ্য প্রকাশ করেছে, তাহলে আমি ওই তথ্যটা যেভাবেই হোক সোর্স করে নামাই নিয়ে আসতাম। আমি আসলে তথ্য স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করি না, আমি এপিআই কল করে সরাসরি র ডাটা নামায় নিয়ে আসি সার্ভার থেকে, যে কারণে আমার ডাটার অথেন্টিকেশন 99.99%। অর্থাৎ যদি সার্ভারে ভুল থাকে তাহলে আমার এখানে ভুল থাকবে, যদি ওনাদের সার্ভারে ভুল না থাকে তাহলে আমার এখানে ভুল থাকবে না, কারণ আমি তথ্যগুলো ওইভাবেই নামাই। আর আমার একটু ফ্রিল্যান্সিং প্রোফাইলটা শুরুতে দেখালাম, ওখানে গিয়ে দেখতে পারেন আমার কাজগুলো অধিকাংশই এই রিলেটেড। ওই স্কিলটা ব্যবহার করেই আপনাদের এই কাজে অংশগ্রহণ করা। তাহলে এই বিষয়ে কাইন্ডলি আমাকে কোশ্চেন করবেন না যে স্যার জেলা উপজেলার কতজন পাস করছে, এই তথ্যটা একটু কাইন্ডলি দেন, প্রয়োজন হলে টাকা নিয়ে দেন। আমার দ্বারা যদি সম্ভব হতো আমি এখানে দিয়ে দিতাম। টোকেন শেষ, কি করবো স্যার? প্যাকেজের মূল্য কমিয়ে নেওয়া যাবে কি? দেখেন, টোকেন আপনি শুরুতে যখন টোকেনটা নেবেন তখন একটু দেখে শুনে নেবেন। যদি টোকেন শেষ হয়ে যায় তাহলে আপনাকে আবার টোকেন কিনে নিতে হবে। আমি শুরুর দিকে এটাকে ফ্রি করে রাখছিলাম, এখন যে প্রাইসিংটা করছি এটা সার্ভিস চার্জ হিসেবেই ধরে নিতে পারেন। অর্থাৎ আমি যেখানে সময়টা দিচ্ছি সেই সময়ের এটা মূল্য হিসেবে আমি নিচ্ছি। আর কেন নিচ্ছি আমি? আপনাদের এই যে টোকেন দেওয়া এবং এই যে যে কোশ্চেনগুলো এতক্ষণ ধরে আলোচনা করতেছি, এই কোশ্চেনের অ্যান্সার দেয়া এবং টোকেনে বিভিন্ন ধরনের সমস্যাগুলো সলভ করা, এইটা নিয়েই আমার দিন পার হচ্ছে। যেহেতু আমি আমার অন্যান্য অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকতে পারতেছি না, তবে যদি কারোর একান্ত আর্থিক সমস্যা থেকে থাকে আহ, আমাকে বলতে পারেন যে আমার জন্য একটু প্রাইসিংটা কমায় নেন। আদারওয়াইজ আমার মনে হয় যে এই যে তথ্যগুলো এভাবে আপনার সামনে গুছায় উপস্থাপন করেছি, এটার জন্য যথেষ্ট এফোর্ট দিতে হয়েছে, এবং এখন আপনাদেরকে অনগোয়িং সার্ভিস দিতে হচ্ছে। এই ক্ষেত্রে এই মূল্যটা আপনাদের পরিশোধ করা উচিত। দেন একই কোশ্চেন, আমার পে করার সামর্থ্য নেই, আমাকে কিছু প্রতিষ্ঠানের তথ্য দেওয়া যায় কিনা? জি, বলে ফেললাম যে আপনার যদি একান্ত সমস্যা থেকে থাকে তাহলে আমি আপনাকে পুরোটা ফ্রি প্যাকেজ অফার করব ইনশাআল্লাহ। আর এই প্রশ্নগুলো মোটামুটি ভাবে আসতেছিল, তো হয়তো বা শর্টকাটে অ্যান্সার দিতে পারছি। এরপরও যদি আপনাদের এর বাইরে কিছু জানার জিজ্ঞাসা থাকে কাইন্ডলি নক দিবেন, আমি ইনশাআল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। এই saradip.com এটা প্রায় 50,000 ইউনিক ইউজার এই ওয়েবসাইটে ভিজিট করছে, যাদের 98% এর এজ হলো 35, 25 থেকে 35 এর মাঝে। তার মানে আমার টার্গেট চাকরি প্রত্যাশী এখানে সবাই তারাই এই ওয়েবসাইটটার ইউজার। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা একজন আরেকজনকে রেফার করছেন, যে কারণে সবাই এই ওয়েবসাইটটাতে প্রবেশ করছেন। টোকেন নেন বা না নেন, কোনো না কোনোভাবে ওয়েবসাইটটাতে আসছেন, ভিজিট করছেন। এটার জন্য আপনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের কাছে প্রত্যাশা করছি যে আপনারা যেভাবে saradip.com-কে সাপোর্ট দিয়ে এই অবস্থায় নিয়ে আসছেন। গুগলে এখন সেরাদ্বীপ সঠিক স্পেলিংটা দিয়ে সার্চ করলে গুগল 1 নম্বরে দেখাচ্ছে saradip.com-কে। এটা পুরোটাই আপনাদের অবদান। আমি জাস্ট চেষ্টা করেছি আর আপনারা কোঅপারেট করেছেন। তো আশা করছি সামনের দিনে যে এডুকেশন বেস সার্ভিস নিয়ে আসবো সেই জায়গায় আপনারা এইভাবেই কোঅপারেট করবেন, আর এইভাবেই ইনশাআল্লাহ সামনের দিকে আগায় যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ তাআলা সবার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করুক। আমরা সবাই ভালো থাকি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।